সো আজকে আমরা পড়ব প্যাটেন্ট। যেমন আমরা ট্রেডমার্ক করেছি, কপিরাইট করেছি, সম্ভবত 2 দিন করে করেছি। আজকে আমরা প্যাটেন্ট করব। ট্রেডমার্কের জন্য আমরা আলাদাভাবে ট্রেডমার্ক অ্যাক্ট দেখেছি, কপিরাইটের জন্য আমরা কপিরাইট অ্যাক্ট দেখেছি, এবং প্যাটেন্টের জন্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 নামে একটা অ্যাক্ট আছে, যে একটার খুব সম্ভবত সফট কপিটা আমি আপনাদেরকে দিয়েছি কি, ইয়া সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের এখানে পিডিএফটা দেয়া আছে, দ্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট। আপনারা এই ডকুমেন্টসটা ডাউনলোড করে নেবেন, কজ এখানে কয়েকটা সেকশন আমরা পড়াবো বা আমাদের প্যাটেন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই সেকশনগুলো দরকার। আসেন দেখি প্যাটেন্টটা কি জিনিস। বুঝতেই পারছেন, প্যাটেন্টটা মেইনলি আপনার প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 এর যে ধারাগুলো ব্যবহার করেছে সে অনুযায়ী প্যাটেন্টটা মূলত গভর্ন হয়। সো প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 অনুযায়ী বলছে প্যাটেন্ট বলতে বোঝাচ্ছে এমন জিনিস যেটা এই অ্যাক্টের প্রভিশনগুলোর আন্ডারে যেকে গ্রান্ট করা হয়েছে, তাই সেই হচ্ছে প্যাটেন্ট। বেসিক্যালি প্যাটেন্ট হচ্ছে ইটস মিন সাম কি বলবো, সাম প্রিভিলেজ, প্রপার্টি অর অথরিটি যেটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, অর দ্য সভরেনিটি অফ দ্য কান্ট্রি টু ওয়ান অর মোর ইন্ডিভিজুয়াল। দ্য ইনস্ট্রুমেন্ট বা যে যেমন আপনাকে আমরা যখন কপিরাইট করেছি তখন আমরা বলেছি যে কপিরাইটের যখন রেজিস্ট্রেশন হয়ে যায় তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সো ঠিক তেমন ভাবে এই প্যাটেন্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্ট বা যে ডকুমেন্টসটা ব্যবহার করা হয় সেটাকেই মূলত বলা হচ্ছে প্যাটেন্ট। সো প্যাটেন্টটা করলে কি হচ্ছে, আপনি যেমন আমরা যখন ট্রেডমার্ক করেছি বা আমরা যখন কপিরাইট করেছি আমরা দেখেছি যার নামে ট্রেডমার্ক করা হচ্ছে বা যার নামে প্যাটেন্ট করা হচ্ছে তিনি কিছু এক্সক্লুসিভ রাইট পাচ্ছেন, রাইট? যে তিনি চাইলে কপিরাইটের ওখানে দেখেছি যে সাপোজ যার নামে বইয়ের কপিরাইট করা হচ্ছে তিনি তার বইগুলো যতগুলো কপি ইচ্ছা ততগুলো কপি করতে পারে, অন্য কেউ করতে পারে না। ঠিক আছে, তিনি চাইলে অন্য কাউকে এজেন্ট হিসেবে নিয়োগ করতে পারে তার বইয়ের জন্য, বাট অন্য কেউ পারে না। ঠিক আছে, সো প্যাটেন্টটাও কিছুটা এরকম যে প্যাটেন্টও এই টাইপের কিছু প্রিভিলেজ দিচ্ছে। আপনি যে প্রপার্টিটা বা যে জিনিসটার প্যাটেন্টটা করছেন সেই জিনিসটা রিলেটেড বিষয় আপনাকে কিছু প্রিভিলেজ দিচ্ছে। আচ্ছা, সো patent means patent or the content of the protection that a patent confer. If a person makes an invention, like আপনি কোন একটা কিছু ইনভেন্ট করলেন and he works for an entity, সো আপনি কোন একটা কিছু আবিষ্কার করার পরে সাপোজ ধরেন আপনি কোন একটা যন্ত্র আবিষ্কার করলেন যে যন্ত্রটা খুব অল্প সময়ের মধ্যে কি বলবো, খুব অল্প সময়ের মধ্যে সে আপনাকে টাইপ করে দিতে পারবে, এরকম টাইপের কোন একটা যন্ত্র আপনি তৈরি করলেন। এই এই মুহূর্তে বাজারে এই টাইপের কোনো যন্ত্র নেই, রাইট? যে যে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে টাইপ করে দিতে পারবে, আপনি শুধু বলছেন আর সে টাইপ করছে, এরকম টাইপের একটা ইয়া সাপোজ ধরেন এই মুহূর্তে নেই, যদিও এই মুহূর্তে হয়তো বা আছে, বাট আমি ধরলাম যে এই মুহূর্তে নেই। সো ইনোভেটিভ কিছু একটা আপনি তৈরি করলেন এবং এই জিনিসটা আপনি তৈরি করার পরে বা এই যে যে যন্ত্রটা আপনি তৈরি করলেন এই যন্ত্রটা তৈরি করার পরে আপনি এই যন্ত্রটা এক নাম দিতে চাচ্ছেন এবং আপনি আপনার নিজের নামটা যাতে এই যন্ত্রটার সাথে অ্যাড হয়, জড়িত হয়, সেটাও আপনি চাচ্ছেন। And by application asks the government to give him a document in which the invention or the name of the owner is stated, then the document is issued by the government is called patent. সো কোন একটা জিনিস আপনি যখন ইনভেন্ট করছেন এবং এটার এন্টিটির জন্য আপনি কাজ করতেছেন, এরপরে আপনি কি করলেন, গভর্নমেন্টের কাছে আপনি এটা প্যাটেন্ট করার জন্য যে এই যে যে যন্ত্রটা আমি ইনভেনশন করেছি এটা প্যাটেন্ট করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন। প্লাস জিনিসটা হচ্ছে যে আপনি যে তৈরি করেছেন ইউ উইল বি দ্য ওনার অফ দিস ইনভেনশন। সেই সার্কামস্টেন্সেসে গভর্নমেন্ট যদি আপনাকে গ্র্যান্ট করে তখন কি হচ্ছে, এই যে গ্র্যান্ট করে যে ডকুমেন্টসটা প্রোভাইড করছে গভর্নমেন্ট আপনাকে, এই ডকুমেন্টসটাকেই মূলত প্যাটেন্ট বলা হয়। কিন্তু নর্মালি আমরা জেনারেল কথায় বলি যে
সাপোজ ধরেন কোনো একটা ইনভেনশন আমি করছি, এই যে ইনভেনশনটার কথা বললাম, এই ইনভেনশনটা আমি বলি যে এটা আমার নামে প্যাটেন্ট করা, এর মানে কি গভর্নমেন্টের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি, গভর্নমেন্ট আমাকে একটা ডকুমেন্টস প্রোভাইড করেছে যেটাতে বলা হচ্ছে যে এই ইনভেনশনটার ওনার আমি, রাইট? আচ্ছা, according to Cambridge Dictionary definition বলছে the official legal right to make and sell the invention for a particular number of years। যখন আপনি কোন একটা জিনিসের প্যাটেন্ট করছেন, এর মানে আপনার ওই জিনিসটা নাম্বার অফ ইয়ার, কিছু দিন পর্যন্ত, সাপোজ ধরেন সেটা 10 বছর 20 বছর, ঠিক আছে, এটা কত বছর সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। সাপোজ ধরেন 10 বছর বা 20 বছর, এই সময়টা আপনি এই যে নিজে ইনভেনশন করেছেন, এই ইনভেনশনটা আপনি চাইলে অন্য কারোর কাছে সেল করতে পারবেন, ই করতে পারবেন। সো এবার আসি আমরা উইকিপিডিয়া কি ডেফিনেশন দিয়েছিল। উইকিপিডিয়া বলছে প্যাটেন্ট ইজ এ সেট অফ এক্সক্লুসিভ রাইট গ্রান্টেড বাই এ সভরিং স্টেট। অবশ্যই সভরিং স্টেট বা গভর্নমেন্ট এটা আপনাকে গ্র্যান্ট করছে টু অ্যান ইনভেন্টর, মানে আপনি যিনি এই জিনিসটা ইনভেন্ট করেছেন, or assignee for a limited period of time in exchange for detailed public disclosure of an invention। সো এমন টাইপের একটা ইনভেনশন আপনি করেছেন যেটা পাবলিকের প্রয়োজনে দরকার পড়ছে, সেটা লিমিটেড একটা সময় দিচ্ছে, 60 ইয়ার্স দিচ্ছে, মূলত 60 ইয়ার্স পর্যন্ত আপনি এটা, যদিও আপনি এটা ইনভেন্ট করছেন, বাট 60 ইয়ার্স পর্যন্ত আপনি এটা সেল করতে পারবেন বা আরেকটা মেক করতে পারবেন, মানে অন্য কেউ এটাকে কপি করতে পারবে না, কিন্তু 60 ইয়ার চলে যাওয়ার পরে এটা রাইটার আপনার থাকবে না। সো প্যাটেন্ট বলতে বোঝাচ্ছে patent is considered as a documentary recognition from the state to enjoy absolute monopoly over the patented invention, including in all associated privileges for the time being all over the world in exchange of information required for reproduction of invention if necessary। সো প্যাটার্ন বলতে মূলত বোঝাচ্ছে এমন একটা ডকুমেন্টকে যেটা একটা স্টেট বা সভরিং যিনি আপনাকে দিচ্ছে কোনো একটা ইনভেনশনের জন্য, এবং এই ইনভেনশনটার রিলেটেড অ্যাসোসিয়েটেড যত ধরনের রাইটস আছে, প্রিভিলেজ আছে, পুরো ওয়ার্ল্ডে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, চাইলে ইভেন ইফ আপনি আপনার এই ইনভেনশনটার রিপ্রোডাকশনও করতে পারবেন। ঠিক আছে, এটা গেল হোয়াট ইজ প্যাটেন্ট, জাস্ট প্যাটেন্টের জেনারেল যে কনসেপ্ট, সেই কনসেপ্টের কথা আমি বলছি। এবার আসি, যেহেতু আমরা, ভাই কে এত পরে এসে ক্লাসে অ্যাড হচ্ছে, ভাই একটু সময় মতো আসবেন, পরে জয়েন করলে না ক্লাসের মাঝখানে বারবার একসেপ্ট করাটা আমার জন্য ঝামেলা হয়ে যায়, একটু তাড়াতাড়ি জয়েন করবেন। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি কপিরাইট কি জিনিস পড়েছি, সেহেতু আমি আপনাদের একটু কপিরাইটের সঙ্গে প্যাটেন্টের তিনটা ডিস্টিংশনের বিষয় নিয়ে একটু কথা বলবো। যেমন কপিরাইটটা কি ধরনের ছিল, যেমন ধরেন আমি কপিরাইট করানোর সময় ম্যাক্সিমাম এক্সাম্পল আমরা কিন্তু বইয়ের এক্সাম্পল নিয়ে বলেছি, বা আপনারা আপনাদের কবিতা, ড্রামা এই টাইপের জিনিস নিয়ে বলেছেন। So copyright relates to literally musical, dramatic or artistic right. The patent relates to anything which fulfill the three requirements। Patent ফুলফিল করার জন্য বা প্যাটেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, আপনি যে গভর্নমেন্টের কাছে প্যাটেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তিনটা রিকোয়ারমেন্ট আছে, এটা আমরা ডিটেলসে পড়বো, ওই তিনটা রিকোয়ারমেন্ট অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। কিন্তু কপিরাইটটা আপনার মিউজিক বা বই এই রিলেটেড কোনো কিছু হলেই করতে পারে, কিন্তু প্যাটেন্টের জন্য মানে প্যাটেন্টের সাবজেক্ট গুলো কোনো স্পেসিফিক কিছু নেই, যে কোনো রিলেটেড কিছু হতে পারে, বাট যে তিনটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট তিনটে যদি ফুলফিল করে তাহলে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে copyright arises automatically on the creation of the work while patent is given by the authority on fulfillment of the requirement of registration। So
কপিরাইটটা যখন আমরা কপিরাইটের ডেফিনেশন করছি তখন কিন্তু আমরা পড়ছি যে এরকম টাইপের প্রিভিলেজ দিচ্ছে, বাট গভর্নমেন্টকে একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এবং এটা একটা সময় পরে যে কপিরাইটে কপিরাইট করছেন যে জিনিসটা সেটার আপনি আর কপিরাইট করতে পারবেন না, এই টাইপের কোনো বিষয় নেই। কিন্তু প্যাটেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিসের যখন রেজিস্ট্রেশন করছেন, গভর্নমেন্ট আপনাকে যখন ডকুমেন্টসটা দিচ্ছে, 60 ইয়ার্স পর্যন্ত আপনি সেই প্যাটেন্টের রাইটটা এনজয় করতে পারবেন। আচ্ছা, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি কিন্তু ইয়া পাচ্ছেন, মানে কপিরাইটে কিন্তু বিশাল একটা সময় যাচ্ছে, কিন্তু প্যাটেন্টে কিন্তু বিশাল কোনো সময় যাচ্ছে না। এবং থার্ড নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমি যে এতক্ষণ যেটা বলতেছি যে কপিরাইট আপনি লাইফ টাইম প্লাস 60 ইয়ার্স এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু প্যাটেন্টের ক্ষেত্রে 16 ইয়ার্স আপনাকে থাকবে, এরপরে আপনার কিন্তু আর থাকবে না অধিকার। সেটা কিন্তু যে কেউ ইচ্ছা চাইলে, যেহেতু এটা ইনভেনশন রিলেটেড বিষয়, যে কেউ চাইলে সেটা তৈরি করতে পারবে। এবার আসি আমি যে যে ইম্পর্টেন্স অফ গ্র্যান্টিং প্যাটেন্ট বা প্যাটেন্টটা গ্র্যান্ট করা কি জন্য জরুরি। এটা আমি আপনাদের যে বইটা রেফার করেছিলাম সেই বই থেকে কিছু পয়েন্ট নিয়েছি। It reduces the inventor to disclose his invention instead of keeping them as a trade secret. ট্রেড সিক্রেট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনি বিজনেস করছেন, আপনার বিজনেস স্ট্র্যাটেজিটা কি সেটা আপনি কাউকে জানাচ্ছেন না, এই জিনিসটা থেকে মূলত আপনার প্রিভেন্ট করছে প্যাটেন্টটা। It encourages research, invention, or new thing rather than what already been invented. So invention related যেহেতু সেহেতু এটা আপনি যখন একটা জিনিস করছেন, করার পরে আপনি প্যাটেন্ট করছেন, এর মানে কি আপনাকে একটা অধিকার দেয়া হচ্ছে, সো আপনি এনকারেজ ফিল করবেন আরো কিছু নতুন করে ইনভেন্টেশন করার। It provide an inducement to invent new line of product. সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট ইনভেন্ট করলেন, ইনভেন্ট করার পরে আপনি সেটা প্যাটেন্ট নিলেন, এখন 16 ইয়ার্স পরে তো আপনার এটার প্যাটেন্ট আর আপনি আপনার নামে ইয়া করতে পারবেন না। এখন এই প্রোডাক্টটাকে যদি আপনি আবার মডিফাই করে আরো বেটার পজিশনে নিয়ে যান, আরো বেটার কিছু ইনভেন্ট করেন, তখন কিন্তু আপনি ওইটাকে আপনি আবার আপনার নামে প্যাটেন্ট করতে পারেন। সো বলতেছে এই যে যে প্যাটেন্ট জিনিসটা, সেটার কারণে কি হচ্ছে, আপনি কিন্তু আবার আপনার এই প্রোডাক্টেরই নিউ একটা লাইন ক্রিয়েট করছেন। It's enable the international protection system regarding that particular product. কিছুক্ষণ আগে আমরা দেখছি যে প্যাটেন্ট যখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রোডাক্টটাকে এটা প্যাটেন্ট দিচ্ছে, প্রোটেক্ট করছে, অন্য কেউ আপনার এই প্রোডাক্টটা নিজের বলে চালাতে পারবে না। ইট কন্ট্রিবিউট টু দ্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মূলত প্যাটেন্টগুলো যেহেতু ইনভেনশন রিলেটেড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টই বেশি কাজ করে। কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে প্যাটেন্ট করার জন্য আপনাকে কাজই হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট ফুলফিল করা। রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, বুম, যে কোনো রিলেটেড জিনিসে আপনার প্যাটেন্ট হতে পারে। নট নেসেসারি যে সেটা সাইন্টিফিক রিলেটেড কোনো কিছু হতে হবে, যে কোনো কিছুরই প্যাটেন্ট হতে পারে যদি আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। আচ্ছা, রিকোয়ারমেন্ট গুলো কি? তিনটা রিকোয়ারমেন্ট আছে। এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা আমরা দেখছিলাম, the novelty. The invention must be new. নতুন একটা ইনভেনশন হতে হবে। There would be no novelty if there has been prior publication or prior use of that identical invention. Suppose ধরেন আপনি ওই রিলেটেড হয়তো বা কোনো একটা ইনভেনশন অলরেডি হয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমি যেটা বলতেছিলাম যে খুব এমন কিছু যে সাপোজ ধরেন ইনভেন্ট হয়নি, যেটা হচ্ছে কি আপনি ডিকটেশন দিচ্ছেন, সাথে সাথে অটোমেটিক্যালি সেটা টাইপ হয়ে যাচ্ছে। সাপোজ ধরেন এই জিনিস ইনভেনশন হয়নি, যদি এই জিনিস অলরেডি ইনভেন্টেড ইনভেনশন, সো আপনাকে এমন কিছু একটা ইনভেন্ট করতে হবে যেটা অলরেডি বাজারে নেই, এই টাইপের ইনভেনশন বাজারে নেই, একদম নিউ জিনিস আপনাকে ইনভেন্ট করতে হবে। ঠিক আছে, তখনই আপনি সেটা
প্যাটেন্ট করতে পারবেন। আচ্ছা, নাম্বার 2, it must involve an inventive step. There must have a noticeable step behind the creation of claimed invention. যে ইনভেনশনটা আপনি করেছেন বা যে জিনিসটা আপনি তৈরি করেছেন সেটার পিছনে, সেটা তৈরি করার পিছনে একটা নোটিসেবল স্টেপ হতে হবে। এখন ইনভেনশন এন্ড দ্য স্টেট অফ দ্য আর্ট মাস্ট বি দ্য রেজাল্ট অফ দ্য ক্রিয়েটিভ আইডিয়া। সাপোজ ধরেন আপনি কিভাবে করেছেন, কোন ওয়েতে করেছেন, আপনি কি কি জিনিস অবজার্ভ করেছেন, কি কি কনসিকুয়েন্সেস ফেস করেছেন, এই জিনিসগুলো সব কিছু থাকতে হবে। এটা এমন হওয়া যাবে না যে জাস্ট আউট অফ নোওয়্যার আপনি এটা নিয়ে তৈরি করে নিয়ে আসছেন এবং আপনি প্রুফ দেখাতে পারছেন না যে আপনি এটাকে কিভাবে প্রায়র অ্যাক্টের মাধ্যমে স্টার্টিং থেকে কিভাবে স্টেট অফ আর্টটা একটার পরে একটা আরেকটার পরে একটা করে আপনি কিভাবে টোটাল যে ইনভেনশনটা করেছেন সেটার ফুল ফর্মটা আপনি কিভাবে এনেছেন সেটা যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার সেটা প্যাটেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না। এটা গেল 2 নাম্বার জিনিস। নাম্বার 3, it must be industrially applicable. This is a very important point. যে প্যাটেন্ট হতে হলে এমন কিছু হতে হবে যেটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল হতে হবে। The invention must be of such nature that it can be industrially applied for practical purpose. এমন টাইপের কোনো কিছু হওয়া যাবে না যেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায় না। ইন্ডাস্ট্রিয়াল মিন্স বোঝাচ্ছে আপনার টেকনিক্যালিটি, and it means the application of invention by technical mean on a certain scale. লাইক ধরেন টেকনোলজি রিলেটেড যে ইনভেনশন গুলো হচ্ছে সেই ইনভেনশন গুলো, ঠিক আছে, যেগুলোর প্র্যাকটিক্যাবিলিটি আছে। বা এই যে বললাম যে আপনি খুব ডিকটেশন দিচ্ছেন, অল্প সময়ের মধ্যে টাইপ হয়ে যাচ্ছে, এরকম টাইপের কোন একটা কিছু আপনি নতুন করে তৈরি করলেন, ঠিক আছে, অবশ্যই তার একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেবিলিটি আছে। প্রচুর লোকজনের এই জিনিসটা দরকার, হিউজ অ্যামাউন্টের দরকার। এমন টাইপের কোনো কিছু না যে যেটা আসলেই কোনো বাজারে কোনো ইয়া নেই, ভ্যালু নেই, এটা দিয়ে আসলে মানে হিউজ এক্সটেন্ট পরিমাণের পাবলিকের কোনো ধরনের কাজে আসবে না, এই ধরনের জিনিস হওয়া যাবে না। সো for granting a patent from a government or a sovereign state, you have to fulfill 3 requirements. So first requirement is the invention must be new, that's called novelty. It must be involve an inventive step, and the last one, it must be industrially applicable. You have to fulfill these 3 requirements. Last 2 weeks when we studied trademark and copyright, there wasn't any sort of requirement like this, right? So ওখানে কিন্তু এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হচ্ছিল না, বাট ইন প্যাটেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ ফুলফিল দিস 3 requirements, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য প্যাটেন্ট। সো প্যাটেন্ট নর্মালি ইন্ডাস্ট্রিয়াল সার্কামস্টেন্সেসে বা টেকনোলজিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েল, এবার আমি যাব সেকশন 3 অফ দ্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911, যেখানে আপনার অ্যাপ্লিকেশন অফ প্যাটেন্টের কথা বলা হয়েছে। Well, an application for patent may be made by any person, whether he is a citizen of Bangladesh or not, whether alone or jointly with any other person, no matter. আমরা যখন কপিরাইট করেছি, I don't know whether you can remember or not, কপিরাইটে কিন্তু বলা ছিল যখনই আপনি কপিরাইটের অ্যাপ্লিকেশন করছেন ইউ হ্যাভ টু বি এ সিটিজেন অফ বাংলাদেশ, অথবা আপনি মরে গিয়েছেন, আপনি যখন মারা গেছেন মারা যাবার সময়ও আপনি বাংলাদেশের সিটিজেন ছিলেন, অথবা আপনি ওই জিনিসটা যখন লিখেছেন বা অ্যাপ্লিকেশন করেছেন সেই সময় আপনি বাংলাদেশের সিটিজেন ছিলেন। বাট প্যাটেন্টের সার্কামস্টেন্সেসে বাংলাদেশের সিটিজেন হওয়া নট নেসেসারি, এনি পারসন ক্যান অ্যাপ্লাই ফর দিস। একজনও হতে পারে, একাধিক জনের নামেও প্যাটেন্ট কিন্তু হতে পারে। The application for patent must be made in a prescribed form and must be submitted before the patent office in a prescribed manner. So যে ওয়েতে বলা আছে হচ্ছে দ্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্টে বলা আছে কি কি জিনিস দিতে হবে, এটা আমরা যাব স্পেসিফিকেশনে। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে প্যাটেন্টের অফিসটা হচ্ছে আপনার মতিঝিলে। আমরা ওই যে ইয়া করলাম না, ট্রেডমার্ক করলাম না, ট্রেডমার্কের অফিসের ওখানেই সেম জায়গায়, কিন্তু কপিরাইটের অফিসটা হচ্ছে আগারগাঁয়, ঠিক আছে। ট্রেডমার্ক অফিস আর প্যাটেন্টের অফিস হচ্ছে একই জায়গায়, ওকে। সো
এবার দেখি, the application must contain a declaration to the effect that the applicant is the possession of an invention. আপনি যিনি ইনভেন্ট করেছেন কোনো কিছু, এটা আপনার পজেশনে আছে, অর ইন কেস অফ জয়েন্ট অ্যাপ্লিকেশন, অথবা হতে পারে যে আপনি আর আপনার ফ্রেন্ড মিলে কোনো একটা ইনভেনশন করেছেন, এখন জয়েন্টলি আপনি প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন। অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ক্লেম টু বি ট্রু অ্যান্ড ফার্স্ট ইনভেন্টর or the legal representative or the assignee of such inventor invention, sorry. সো কি হচ্ছে যে আপনি বা আপনার ফ্রেন্ড যে কোনো একজন আপনার ফার্স্ট ইনভেন্টর হিসাবে নিজেদের নাম দিবেন। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি accompanied by some prescribed fee as usual, আমরা কপিরাইট প্যাটেন্টেও দেখছি আমাদেরকে ফি দিতে হয়, and every application for patent must be accompanied with some prescribed fees. In case of application by legal representative or assignee, the application must contain the name and particulars of the inventor. So আপনি অ্যাপ্লিকেশন করছেন, এটা আমরা ট্রেডমার্ক বা কপিরাইটেও দেখেছি, আপনার ফুল ডিটেলস সহ কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন আমরা দেখব স্পেসিফিকেশন নামক একটা জিনিস আছে যেটা প্যাটেন্ট করার জন্য দরকার, এবং এটা সেকশন 4 এ। স্পেসিফিকেশন জিনিসটা কি? এটা আপনার সাইডের কোনো রিকোয়ারমেন্ট না, বাট প্যাটেন্ট অ্যাপ্লিকেশনের সময় একটা প্রসেসকে স্পেসিফিকেশন বলা হয়। সো স্পেসিফিকেশনটা কি? Specification must describe, ascertain the nature of the invention and the manner in which it is to be performed. It's some sort of documents যেখানে আপনি মেনশন করবেন আপনি কি ইনভেন্ট করেছেন, এটার ভবিষ্যৎ কি, এটা কি ধরনের জিনিস, এটা কি কাজ করবে, বা কিভাবে ইন্ডাস্ট্রিয়ালি সে অ্যাপ্লিকেবল হচ্ছে, যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে আছে যে আমরা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল কিনা সেটা প্রুভ করতে হবে সেটা। It must commence with title. There must be a title and subtitle. So যখন কোনো একটা কি বলবো অ্যাসাইনমেন্ট বা কোনো বড় ধরনের ডকুমেন্টস আপনারা লেখেন, টাইটেল দেন, সাবটাইটেল দেন, এভাবে লিখতে হবে। এবং এই স্পেসিফিকেশন যে ডকুমেন্টসটা সেটা it must describe the process, operation, drawing in the manner that it will show how the invention would be performed, and the step must be cleared, ascertained, and identified. This means it must describe how the thing will subsequently be invented and how it will be industrially applicable. So তখন আমরা দেখতেছিলাম না যে ইনভেন্টিভ স্টেপ যেগুলো আছে সেগুলোরও রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, প্লাস আপনার এটা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল কিনা সেটার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। এখানে এসে আপনার সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে ডিটেলসে বলতে হবে যে কিভাবে সেটা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল হচ্ছে, স্টেপগুলো কি, একটার পর একটা স্টেপ কিভাবে আসতেছে সেটা। There must have a declaration regarding the name and address of the inventor. So ইনভেন্টরের একটা ডিক্লারেশন থাকবে, ডিক্লারেশনে যেমন হয় যে হ্যাঁ আমি এই জিনিসটা এভাবে এভাবে তৈরি করেছি, সো আমি দ্য সোল ইনভেন্টর। বা যদি দুইজন তিনজন থাকে সেই সার্কামস্টেন্সেসে দুইজন তিনজন। ওকে, the specification must be supplemented by further model or sample of the invention, but some model or sample shall not be deemed to be form part of the specification. Some country apply it very strictly. প্যাটেন্টটা এটা বলছে যে স্পেসিফিকেশন যে ডকুমেন্টসটা আমার, সেই ডকুমেন্টসটার সাথে আপনি ধরেন যে ইনভেনশনটা তৈরি করেছেন সেটার স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করেছেন সেটার নকশা বা ডিজাইনগুলোও আপনি সাপ্লিমেন্ট হিসেবে অ্যাড করতে পারেন। তবে এটা ডিপেন্ড করে, সব মডেলে সব জায়গায় দরকার হয় না। কিছু কান্ট্রি আবার স্পেসিফিকেশনের সাথে এই ডিটেলস গুলা, স্যাম্পলিং বা মডেলিং এর ডিটেলস গুলা খুবই স্ট্রিক্টলি ফলো করে, মানে অ্যাটাচ করতেই হয় স্পেসিফিকেশনের সাথে। Claim or claims. If effective claim is not made, it will be useless. So all the relevant claims should be included in the specification. So আপনি যা যা কিছু চাচ্ছেন, যে আপনি ওনার হতে চাচ্ছেন, আপনি আপনার প্যাটেন্টে এই জিনিসটা যেন প্যাটেন্ট দেওয়া হয়, সবকিছু আপনি ডিটেলসে বলবেন। If the applicant does not mention complete specification along application, he will get 9 months to submit it. একটা স্পেসিফিকেশনকে সাবমিট করার সময় যখন অ্যাপ্লিকেশন করতে হয় তখনই স্পেসিফিকেশন দিতে হয়। আচ্ছা, সো স্পেসিফিকেশন যদি আপনি কমপ্লিট না করতে পারেন, you will get 9 months to submit it. এটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জানার জন্য এমনিই বলতেছি আমি আপনাদের। সো
অ্যান্ড দ্য রেজিস্টার, আমি অ্যাপ্লিকেশন তো দিলাম, আপনি দেখছেন আমরা ট্রেডমার্ক বা কপিরাইটের সময় রেজিস্টার নামক একটা ভদ্রলোক খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছিল, তাই না? এখানেও রেজিস্টার ভদ্রলোক আছেন, বাট অতটা ইম্পর্টেন্ট রোল রেজিস্টার ভদ্রলোকের নাই। So register will refer the application to the examiner, then the examiner will do সাম ওয়ার্কস। সেটা কি? সে দেখবে আপনার যে ইনভেনশনটা আছে সেই ইনভেনশনটার নেচারটা কি, প্রেসক্রাইব যে ওয়ে ছিল, যে স্পেসিফিকেশনে এটা এটা মেনশন করতে হবে, আপনি সেগুলো মেনশন করতেছেন কিনা, হাউ ফর দ্য অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন, তার সাথে আপনি সাপ্লিমেন্টারি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেগুলো সাবমিশন প্লাস সাবমিশনের ওয়ে ঠিক আছে কিনা, whether the title of the specification substantially indicated the subject matter of the invention, যে আপনি স্পেসিফিকেশনে তো আপনি যেটা ইনভেন্ট করেছেন সেটার স্পেসিফাই করতেছেন যে এই জিনিস, এখন সেটা টাইটেলটা বা সেটার নামটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা রিলেভেন্ট কিনা সেটা সে দেখবে। সরি। এবং আপনার যে স্টেটমেন্ট মেইনলি আপনি যেটা ইনভেন্ট করেছেন এবং স্পেসিফিকেশনে আপনি যা যা দিয়েছেন সেটা রিফ্লেক্ট করতেছে কিনা সেটা দিবেন, সেটা দেখবেন এক্সামিনার ভদ্রলোক। এবং এক্সামিনার ভদ্রলোক এগুলো দেখার পরে হতে পারে আপনার স্পেসিফিকেশনে কোনো অ্যামেন্ডমেন্ট আছে, তিনি তাকে আপনাকে অ্যামেন্ড করার জন্য বলতে পারেন, অথবা আপনার স্পেসিফিকেশন তিনি হয়তোবা ক্লিয়ার না, অ্যাম্বিগুয়াস, মানে আপনি যেটা ইনভেন্ট করেছেন সেটা হয়তোবা প্রপারলি আপনার স্পেসিফিকেশনে ফুটায় উঠতে পারেন নাই, তখন তিনি সেটাকে ডিনাই করবে আপনার অ্যাপ্লিকেশনটাকে। অথবা he can recommend that the specification is defined sufficiently and আপনাকে patent দেয়া যাবে। So after examination of the specification and other documents, the examiner will give three types of কি বলবো, three types of result after the examination. Number one, he can recommend for the amendment of the specification. Number two, he can deny the invention because of the ambiguity, মানে clear ছিল না, ambiguity of the specification, or he can recommend যে specification is sufficiently described and you may get the patent, এটা। সো এই ছিল হচ্ছে আপনার কি বলবো প্যাটেন্ট অ্যাপ্লিকেশনের জন্য এই জিনিসগুলাই হচ্ছে জরুরি, ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেসে এই জিনিসগুলাই হচ্ছে জরুরি। সো আপনি যে প্যাটেন্টটা তৈরি করেছেন কেন করেছেন সেটা স্পেসিফাই। আচ্ছা, কিছু কিছু সার্কামস্টেন্সেস আছে যে সার্কামস্টেন্সেস গুলোতে প্যাটেন্ট দেওয়া হয় না, এটা সেকশন 4 অফ দ্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্টে বলেছে। সেগুলো কি আছে? একটা আছে, এটা যদিও আমি স্লাইডে অ্যাড করিনি বিকজ এটা লিস্ট অনেক হিউজ, বাট কি বলবো, হিউজ দেখে আমি এটা অ্যাড করিনি, এবং এটা এতটা ইম্পর্টেন্ট কিছু না, বিকজ প্যাটেন্টের জন্য আপনার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করাটাই জরুরি। নাম্বার ওয়ান, when the invention is against the well established natural law. সো ধরেন এমন কিছু একটা ইনভেন্ট করেছেন আপনি যেটা অলরেডি আমাদের দেশে যে ল গুলো আছে সেই ল গুলোর এগেইনস্টে যায়, ইউ কান্ট অ্যাপ্লাই ফর দ্য প্যাটেন্ট, ঠিক আছে? অথবা ইটস এগেইনস্ট মোরালিটি। মোরালিটিটা কিরকম? মোরালিটিটা তো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সো আমাদের দেশ থেকে যদি প্যাটেন্ট অ্যাপ্লিকেশন করে তাহলে কনসিডারেশনে আনবে আমাদের দেশের মোরাল আর মোরালিটিটা। আচ্ছা, অথবা এমন যদি হয় যে ওই প্যাটেন্ট যে যে ইনভেনশনটা আপনি তৈরি করেছেন সেটা ইটস রিয়েলি ইনজুরিয়াস ফর পাবলিক হেলথ, অথবা এনভায়রনমেন্টের ক্ষতিকর হতে পারে, অথবা the invention, the substance of which is capable of being used as a food or medicine, and the mere discovery of the scientific theory of like আপনি হয়তো বা কোনো একটা ম্যাথমেটিক্যাল থিওরি বা মেথড তৈরি করেছেন, জাস্ট এ থিওরি। এখন থিওরি বা মেথড আপনি তৈরি করলেন সায়েন্সে, ধরেন অঙ্কটা এভাবে না করে এভাবে করব, এখন এই অঙ্কটার হয়তো বা ইন্ডাস্ট্রিয়ালি কোনো অ্যাপ্লিকেবিলিটি নাই, সেই সার্কামস্টেন্সেসে আপনি এটাকে প্যাটার্ন করতে পারছেন না। আচ্ছা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেগুলোকে আমরা কপিরাইট করেছি, লাইক লিটারেরি ওয়ার্ক, ড্রামাটিক ওয়ার্ক, মিউজিক্যাল আর্টিস্টিক ওয়ার্ক, বই, এই জিনিসগুলো যেগুলোর আমরা কপিরাইট করি বা কপিরাইটের মধ্যে পড়ে সেই জিনিসগুলোর প্যাটেন্ট হয় না।
মানে হচ্ছে সাপোজ ধরেন আজকে আমি একটা বই লিখলাম, আমি এই বইটার প্যাটার্ন করতে পারবো না, বইয়ের তো কোনো নিউ ইনভেনশন নেই। সাপোজ ধরেন আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল নিয়ে বই লিখলাম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল নিয়ে বই বহুত বই আছে, সো প্যাটেন্ট হবে না, কারণ নিউ কিছু একটা করতে হবে, আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট বলা আছে। আচ্ছা, এগ্রিকালচারাল মেথড আছে কিছু, মেথড অফ এগ্রিকালচার অর হর্টিকালচার, এগুলোরও প্যাটেন্ট হয় না। তারপরে আছে অটোমিক এনার্জি রিলেটেড, যদি কোনো একটা কিছু ইনভেনশন করেন সেটা প্যাটেন্ট হয় না। তারপরে আপনার ইমোরাল বা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টাইপের যে কাজগুলো আছে সেগুলো আপনার প্যাটেন্ট হয় না। এরকম কিছু জিনিস আছে। বা ধরেন এমন টাইপের ট্রিটমেন্ট যেটা অ্যানিমাল বা প্ল্যান্টের জন্য ক্ষতিকর হতে পারে, পজিটিভ কোনো কিছু না, কজ ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল না, এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার প্যাটেন্ট হয় না। সো আরো অনেক ভাগ আছে। মোট কথা, আপনার যে জিনিসগুলো, দ্য থ্রি রিকোয়ারমেন্টস, দে ইফ দে কান্ট ফুলফিল দ্য থ্রি রিকোয়ারমেন্টস, ইট উইল নট গেট দ্য প্যাটেন্ট। ঠিক আছে? সো প্যাটেন্ট প্রুভ করতে হলে বা প্যাটেন্ট পেতে হলে তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, এবং যে জিনিসগুলো যে জিনিসগুলোর বলছে যে প্যাটেন্ট করা যায় না, সেই জিনিসগুলো আসলেই এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না। এটাই ছিল আমার প্যাটেন্ট নিয়ে লেকচার। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন।